গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ক্লাস अगेन। আজকে আমরা পড়ব জাতীয় আয়ের বিভিন্ন পরিমাপ পদ্ধতি। ঠিক আছে, আমরা আগে আয়ের বৃত্তসূত্র পড়েছি এবং বিভিন্ন উপাদানগুলির মধ্যে যে সম্পর্ক আছে বিভিন্ন টার্মসের মধ্যে এটাও আমরা পড়েছি। আজকে আমরা পড়ব বিভিন্ন পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় নির্ধারণ করা হয়। তিনটি পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণ করা হয়। একটা হচ্ছে আয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। আয় পদ্ধতিতে এটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। ব্যয় পদ্ধতিতে এটাকে বলা হয় ন্যাশনাল এক্সপেন্ডিচার। উৎপাদন পদ্ধতিতে বলা হয় ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তিনটি পদ্ধতিতেই জাতীয় আয় পরিমাপ করা যায় এবং ভালো দিকটা হচ্ছে তিনটি পদ্ধতিতেই জাতীয় আয়ের পরিমাপ সমান হবে। আয় পদ্ধতিতে যে রেজাল্ট আসবে ব্যয় পদ্ধতিতে তাই আসবে, উৎপাদন পদ্ধতিতে তাই আসবে। পরীক্ষায় সাধারণত দুটো পদ্ধতি দেওয়া হয়, জাতীয় আয় নির্ধারণ করা আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আমরা বুঝতে পারবো আনসারটা হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবো, দুইটা পদ্ধতিতেই আনসারটা সমান আসবে। দুইটা আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি দুইটা পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপটা সমান হবে, তখন আমরা বুঝে যাবো যে আমাদের উত্তরটা হয়ে গেছে। আমরা আজকে পড়বো আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় নির্ধারণ করা হয়, এরপরে আমরা আসছি ব্যয় এবং উৎপাদন পদ্ধতিতে। আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণ কিভাবে করা হয়? আয় পদ্ধতিতে সাধারণত দেশের সমস্ত আয়গুলিকে একসাথে যোগ করে জাতীয় আয় নির্ধারণ করা হয়। কিভাবে আয়গুলি যোগ করা হয়? এটা বিভিন্ন ধাপে করা হয়। প্রথম ধাপে কি করা হয়? প্রথম ধাপে দেশের যে সকল ক্ষেত্রগুলির মধ্যে আয় নির্ধারণ হয় বা আয় উৎপাদন হয় সেই ক্ষেত্রগুলিকে নির্ধারণ করা হয়। যেমন নাম্বার 1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, কৃষি। প্রাথমিক ক্ষেত্র যেখানে কৃষি এবং অন্যান্য সেক্টরগুলি রয়েছে। মাধ্যমিক ক্ষেত্র যেখানে শিল্প এবং অন্যান্য ক্ষেত্র রয়েছে। তারপরে আছে পরিষেবা ক্ষেত্র, টারশিয়ারি সেক্টর, পরিষেবা ক্ষেত্র। এই তিনটি ক্ষেত্রেই কিন্তু দেশে মোট আয় নির্ধারণ হয়। এই তিনটি ক্ষেত্র থেকেই দেশের জনগণ আয় করতে পারে, প্রাথমিক ক্ষেত্র থেকে পারে, মাধ্যমিক এবং পরিষেবা। এই তিনটি ক্ষেত্রকে প্রথম নির্বাচন করা হয়। এই তিনটি ক্ষেত্র থেকে কিভাবে আয়টা নির্ধারণ হয় তা প্রথম ধাপে নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপের মধ্যে কি আছে? দ্বিতীয় ধাপে আছে এই তিনটি ক্ষেত্রে মোট কি কি আয় নির্ধারণ হয়, যেসব আয়গুলি নির্ধারণ হয় তা প্রথম বার করা হয় দ্বিতীয় ধাপের মধ্যে। প্রথমে যেটা আছে এটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, COE। ইংরেজি নামগুলি তোমাদের জানতে হবে, কারণ অঙ্কের মধ্যে ইংরেজি নামগুলি কাজে লাগবে। কম্পেনসেশন এমপ্লয়ি বাংলা হচ্ছে শ্রমের আয়, শ্রমের আয় বা এটাকে কর্মচারীদের ক্ষতিপূরণ বলা হয়। কর্মচারীদের ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মানে কেউ যদি কোনো একটা জায়গার মধ্যে নিয়োজিত থাকে তখন সে মাসের শেষে বা দিনের শেষে কি পরিমাণ আয় করতে পারে তা হচ্ছে শ্রমের আয়। এটা সাধারণত 3 ধরনের হয়। কি কি? নগদ মজুরি, নগদ মজুরি যেটাকে বলি আমরা স্যালারি। তোমার কোনো একটা অফিসে আমি কাজ করি, প্রত্যেক মাসে আমাকে একটা বেতন দেয়, এটা হচ্ছে নগদ মজুরি। দ্বিতীয়টা হচ্ছে দ্রব্যের আকারে প্রাপ্ত আয়। দ্রব্যের আকারে প্রাপ্ত আয়। দ্রব্যের আকারে প্রাপ্ত আয়টা কি জিনিস? এটা হচ্ছে মনে করো আমি কোথাও কাজ করি, দিনের শেষে আমাকে নগদ মজুরি না দিয়ে আমাকে 2 কেজি ধান দিয়ে দিল, এটা হচ্ছে দ্রব্যের আকারে প্রাপ্ত আয়। সাধারণত এটা যারা ফৌজি ডিপার্টমেন্টে কাজ করে বা আর্মিতে কাজ করে তারা দ্রব্যের আকারে নগদ আয় পায়, মজুরিও পায়, সাথে সাথে ফ্রি কতগুলি জিনিস পায়। যেমন ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা হয়, ওদের বাচ্চাদের জন্য ফ্রি স্কুলের ব্যবস্থা থাকে, কিন্তু সেই পরিমাণ টাকা তাদের দেওয়া হয় না, ফেসিলিটিটা তাদের দেওয়া হয়। এটা হচ্ছে দ্রব্যের আকারে প্রাপ্ত হয়। আরেকটা হচ্ছে বিভিন্ন সামাজিক সুরক্ষা নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আয়।
কর্তৃক প্রদত্ত আয়। এটা হচ্ছে পেনশন টেনশন যেগুলি পাই আমরা সাধারণত, যেটা এটা হচ্ছে নিয়োগকারী কর্তৃক প্রদত্ত হয়। আমি কোনো একটা অফিসে কাজ করি, আমার রিটায়ারমেন্টের পরে কি হবে, আমি পেনশন পাবো। এটা হচ্ছে আমার বেঁচে থাকার জন্য যেসব সুরক্ষার প্রয়োজন আছে, এগুলি যে আয়টা আমি পাবো, এক্ষেত্রে কে দেবে আয়টা? যার আন্ডারে আমি কাজ করছি, যে আমার নিয়োগকর্তা, সে যদি আমাকে দেয়, তখন অর্থ হবে এটা হচ্ছে বিভিন্ন সামাজিক সুরক্ষায় নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত হয়। তাহলে কম্পেনসেশন এমপ্লয়ের মূল তিনটি পার্ট, একটা হচ্ছে নগদ আকারে মজুরি যদি পাবো আমি, নগদ দ্রব্যের আকারে প্রাপ্ত আয়, এবং বিভিন্ন সামাজিক সুরক্ষায় প্রদত্ত আয়। এই তিনটে মিলে হচ্ছে শ্রমের আয়, কর্মচারীদের আয়। সাধারণত অঙ্কের মধ্যে এটা সরাসরি দেওয়া থাকে, যদি সরাসরি না দেওয়া থাকে তখন এইগুলি দেওয়া থাকবে। এই তিনটাকে যোগ করে আমি কি পাবো? কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। এটা হচ্ছে আমার নাম্বার 1। 2 নাম্বারটা হচ্ছে অপারেটিং সারপ্লাস। অপারেটিং সারপ্লাস, ওএস। অপারেটিং সারপ্লাস হচ্ছে কার্যকর উদ্বৃত্ত। কার্যকর উদ্বৃত্ত, কার্যকর উদ্বৃত্ত মানে আমি মনে করলাম কোথাও কাজ করছি না, আমার কাছে বিভিন্ন সম্পদ আছে, এই সম্পদগুলি থেকে আমি যে আয় করতে পারবো সেটা হচ্ছে কার্যকর উদ্বৃত্ত। এটা সাধারণত 2 প্রকার হয়। এটা সাধারণত 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সম্পত্তি হতে প্রাপ্ত আয়। সম্পত্তি হতে প্রাপ্ত আয় মানে আমার অনেকগুলি সম্পদ আছে, আমি কোনো কাজ করছি না, সম্পদগুলি আমি যদি কাউকে দেই, সে আমাকে যে আয়টা দেবে সেটা হচ্ছে সম্পত্তি হতে প্রাপ্ত আয়। মনে করলাম আমার অনেকগুলি জমি আছে, জমি যদি আমি কাউকে দেই, তাহলে আমি কি পাবো? আমি খাজনা পাবো, রেন্ট। ঠিক আছে। আমার অনেক টাকা আছে, টাকাটা আমি ব্যাংকের মধ্যে জমা রাখলাম, আমি কি পাবো? ব্যাংক থেকে সুদ পাবো, ইন্টারেস্ট পাবো। ঠিক আছে। আমার একটা আয় উপার্জনকারী সম্পদ আছে, মনে করলাম আমার একটা আমের বাগান আছে বা কলা বাগান আছে, আমি কাউকে একটা লিজ দিলাম, তখন সে আমাকে যেটা দেবে এটাকে বলে রয়্যালটি। এই তিনটা হচ্ছে সম্পত্তি হতে প্রাপ্ত আয়। আমি এগুলি কোনো কাজ করছি, আমি অন্যকে যদি দিই, আমি কি পাবো? খাজনা পাবো, সুদ পাবো, রয়্যালটি পাবো। এই তিনটা হচ্ছে সম্পত্তি হতে প্রাপ্ত আয়। এখন যদি আমি সম্পত্তিটা নিজে ব্যবহার করি তাহলে এটাকে বলে উদ্যোগ হতে প্রাপ্ত আয়। আমি নিজে উদ্যোক্তা, আমি কাউকে কিছু দিচ্ছি না, আমি নিজে আমার সম্পদকে ব্যবহার করছি, তখন আমি যেটা পাবো এটাকে বলে মুনাফা, প্রফিট। ঠিক আছে। মুনাফার আবার 3টা অংশ থাকবে। একটা হচ্ছে ডিভিডেন্ড, শেয়ার বাজারে যদি আমি টাকা খাটাই আমি পাবো ডিভিডেন্ড। অবন্টিত মুনাফা, আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট কর। এই 3টা হচ্ছে মুনাফার অংশ, ডিভিডেন্ড, অবন্টিত মুনাফা, কর্পোরেট কর। এগুলি ডিটেলস আমরা পরের ক্লাসগুলিতে আসবো। এখন কার্যকর উদ্বৃত্ত মূলত 2টা পার্ট, একটা হচ্ছে সম্পত্তি হতে প্রাপ্ত আয়, উদ্যোগ হতে প্রাপ্ত আয়। সম্পত্তির আয়ের 3টা অংশ, খাজনা, সুদ, রয়্যালটি। আর উদ্যোগ হতে আমরা পাবো মুনাফা বা প্রফিট। ঠিক আছে। এটার 3টা অংশ, ডিভিডেন্ড, অবন্টিত মুনাফা, কর্পোরেট কর। এটাই মূলত কমপ্লিকেটেড পার্ট এই অঙ্কের মধ্যে। এখানে সরাসরি কার্যকর উদ্বৃত্ত দিতে পারে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। যদি সরাসরি না দেয় তখন এগুলি দিয়ে দেবে, খাজনা, মুনাফা, রয়্যালটি, এগুলি সব। তখন এই 4টা যোগ করে আমরা পাবো কার্যকর উদ্বৃত্ত। ঠিক আছে। অনেক সময় মুনাফাটাও দেয় না, মুনাফার অংশগুলি দিয়ে দেয়, তখন আমি আবার এগুলিকে যোগ করলে পাবো মুনাফা, মুনাফার সাথে এগুলি একসাথে যোগ করলে আমরা পাবো কার্যকর উদ্বৃত্ত। তাহলে এটা একটু কমপ্লিকেটেড অংশ, এটা ভালো করে মনে রাখতে হবে কোন পার্টটা থেকে কোনটা আসছে। ঠিক আছে। অনেক সময় কার্যকর উদ্বৃত্ত দিয়ে দেবে, সাথে সাথে মুনাফাও দিয়ে দেবে, তখন কিন্তু আমরা মুনাফা নেব না, কারণ মুনাফা তো অলরেডি কার্যকর উদ্বৃত্তের মধ্যে ঢুকানোই আছে, আমরা আলাদা করে কেন মুনাফা লিখবো? এটা কনফিউজ করার জন্য কনফিউশন করার জন্য অঙ্কের মধ্যে দিয়ে দেয়। তাহলে কার্যকর উদ্বৃত্ত দেওয়া থাকলে বাকি উল্টে নেব না, যদি কার্যকর উদ্বৃত্ত না দেওয়া থাকে তাহলে সবগুলি যোগ করে আমরা কার্যকর উদ্বৃত্ত পাবো। 3 নাম্বারটা হচ্ছে মিশ্র আয়।
মিশ্র আয়, ইংরেজিতে বলে মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড মানে স্ব উপার্জনকারী ব্যক্তি, সেলফ এমপ্লয়েড। যারা সেলফ এমপ্লয়েড তাদের আয়কে বলে আমরা মিশ্র আয়। এটা সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। মিশ্র আয়টা কি জিনিস আসলে? মনে করলো আমি স্ব উপার্জনকারী ব্যক্তি, আমার নিজের বাড়িতে একটা দোকান আছে, নিজের বাড়ি, এখানে একটা দোকান আছে, আমি নিজে এখানের মধ্যে বিনিয়োগ করেছি, এখানে ব্যাংক থেকে কোনো লোন নেইনি, ঠিক আছে। আমি নিজেই দোকানের মধ্যে কর্মচারী হিসাবে কাজ করছি, ঠিক আছে। তাহলে আমি একজন স্বরোজগারী ব্যক্তি। তাহলে কি হবে? যা রোজগার হবে সবটাই কিন্তু আমি নিজে পাবো, কাউকে আমাকে কিছু দিতে হবে না। নিজের বাড়িতে যদি আমার দোকান থাকে তাহলে আমাকে রেন্ট দিতে হবে না, খাজনা বা রেন্ট দিতে হবে না, কাউকে বাড়ি ভাড়া দিতে হবে না, ঠিক আছে। এটা আমার পকেটে চলে আসবে। আমি নিজে বিনিয়োগ করছি, তাহলে মানে কি ব্যাংকে আমাকে সুদ দিতে হবে না, সুদ আমার নিজের পকেটে থেকে যাবে। আমি যদি নিজে কর্মচারী হিসাবে এটার মধ্যে কাজ করি, তখন আমি কি পাবো? মজুরি আমি নিজেই পাবো, কাউকে আমাকে মজুরি দিতে হবে না। দোকানের মালিককে, আমি দোকানের মালিক, তাহলে মুনাফা কে পাবে? এটাও আমিই পাবো। অর্থাৎ যে স্বরোজগারী ব্যক্তি তারা সবটা নিজের পকেটে থাকে, কাউকে কিছু দিতে হয় না। রেন্ট, মুনাফা, সুদ, মজুরি সবগুলি তারা নিজেরা পেয়ে যাচ্ছে, তাদের পকেটে সবগুলি থাকছে। এই জন্য আলাদা করে আর কিছু বার করা যায় না। কারণ আমি যেহেতু নিজের দোকানে নিজে কাজ করছি, আমার মজুরি কত আমি বার করতে পারবো না। আমার আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করতো তাহলে আমি তাকে মাসে মাসে 200 টাকা মজুরি দিতাম, এটা আমি বার করতে পারতাম। কিন্তু যেহেতু আমি দিচ্ছি না, সবটা আমার নিজের কাছে থাকছে। এই জন্য মিশ্র আয়টা সরাসরি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, পার্টটার কিছু দেওয়া থাকবে না, এটা ডাইরেক্টলি দেওয়া থাকবে মিশ্র আয়। আমরা মিশ্র আয়টা যোগ করে নেব। 4 নাম্বারটা হচ্ছে বিদেশ হতে নিট আয়, নিট উপকরণ আয়। আমরা এটা আগে পড়েছিলাম NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ হতে প্রাপ্ত উপকরণ আয়। এটা সাধারণত সরাসরি দেওয়া থাকে, না দেওয়া থাকলে কোনটা থেকে কোনটা মাইনাস করতে হয় আমরা জানি। কোনটা থেকে কোনটা মাইনাস করতে হয়? এটা ইকুয়াল টু হচ্ছে বিদেশ হতে প্রাপ্ত উপকরণ আয় মাইনাস বিদেশে প্রদত্ত উপকরণ আয়, ঠিক আছে। আমরা বিদেশ থেকে কত পরিমাণ আয় পাচ্ছি, এর থেকে আমরা বিদেশিদের কত টাকা আয় দিচ্ছি, এই দুটোর বিয়োগফলটা হচ্ছে বিদেশ হতে প্রাপ্ত নিট উপকরণ আয়। সরাসরি না দেওয়া থাকলে এই দুটো দেওয়া থাকবে, এটা থেকে আমরা এটা মাইনাস করলে আমরা পাওয়া যাবো বিদেশ হতে নিট উপকরণ আয়। এটা কি আমাদের দেশের যেসব লোকরা বিদেশে কাজ করে তারা যে ভারতের যে আয় পাঠায়, বিদেশিরা যে আমাদের দেশে থেকে আয় করে, এটা হচ্ছে নিচেরটা। তাহলে এই দুইটার মাইনাসটাই হবে বিদেশ হতে প্রাপ্ত আমাদের নিট উপকরণ আয়। এই চারটা হচ্ছে বিভিন্ন স্তরের আয়। এখন এই চারটাকে যোগ করে আমরা পাবো জাতীয় আয়। তৃতীয় ধাপে কি হয়? এই চারটা আয়কে যোগ করে আমরা সরাসরি জাতীয় আয় নির্ধারণ করব। জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, এটাকে NNP ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। নিট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, এটা হচ্ছে জাতীয় আয়ের মূল থিম। তাহলে জাতীয় আয় যদি বার করতে হয় তাহলে কিন্তু আমরা এটা বার করবো, NNP ফ্যাক্টর কস্ট। জিডিপি এগুলো বার করবো না, আমরা সরাসরি এটা বার করবো। তাহলে আমরা চারটা আয় পেয়েছি। একটা হচ্ছে শ্রমের আয়, COE কম্পেনসেশন অফ এমপ্লয়ি, যোগ কার্যকর উদ্বৃত্ত, অপারেটিং সারপ্লাস, যোগ মিশ্র আয়, মিক্সড ইনকাম। আর 3 নাম্বারটা হচ্ছে বিদেশ হতে প্রাপ্ত নিট উপকরণ আয়, NFIA, ঠিক আছে। এই চারটা যোগ করে আমরা পেয়ে যাব আয় পদ্ধতিতে জাতীয় আয়, ঠিক
ঠিক আছে, শ্রমের আয়, কার্যকর আয়, উদ্বৃত্ত, মিশ্র আয়, বিদেশতে প্রাপ্ত নিট উপকরণের আয়, এই চারটা যোগ করলে আমরা পাবো আয় পদ্ধতিতে জাতীয় আয়। এখন যদি বার করতে বলে আমাকে আয় পদ্ধতিতে বার করো জিডিপি মার্কেট প্রাইস, তখন আমি কি করব? আমি তো জাতীয় আয় এনএনপিএফসি বার করে ফেলেছি। এখন এটাতে কি করবো? আমরা কতদিন যে করেছিলাম ক্লাসে, কিভাবে একটা থেকে একটা পরিবর্তন করব। নিট থেকে আমরা গ্রসে আনতে হবে, নিট প্লাস ডেপ্রিসিয়েশন অপচয় যোগ করে দেব। ন্যাশনাল থেকে ডোমেস্টিকে আসতে হবে, জাতীয় থেকে দেশীয় আসতে হবে, এনএফআই বিয়োগ করে দেব। ন্যাশনাল থেকে এনএফআই মাইনাস করলে এটা হয়। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে উপকরণ ব্যয় থেকে বাজার দামে আসতে হবে। ফ্যাক্টর কস্টের সাথে নিট প্রত্যক্ষ কর যোগ করলে আমরা পেয়ে যাব জিডিপি মার্কেট প্রাইস। এরকম ভাবে আমরা যাই বার করতে দেয় আয় পদ্ধতিতে আমরা প্রথমে এনএনপিএফসি বার করব, তারপরে আমরা প্রয়োজন অনুসারে পরিবর্তন করে করে আমাদের যে জিনিসটা দরকার এটা বার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আয় পদ্ধতিতে কিভাবে আমরা জাতীয় আয় নির্ধারণ করব। এখন আয় পদ্ধতিতে সব আয় কিন্তু অন্তর্ভুক্ত হয় না। অনেকগুলি আয় আছে যেগুলি আয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত হয় না। কি কি অন্তর্ভুক্ত হয় না? যেমন সেকেন্ড হ্যান্ড গুড, পুরনো জিনিস বিক্রি করে আমি যদি কোনো আয় পাই, এটা জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে না। মনে করলাম আমি এটা পুরনো গাড়ি বিক্রি করলাম, এটা থেকে আমার আর্থিক আয় হলো, কিন্তু এটা জাতীয় আয়ে অন্তর্ভুক্ত, আমার আয়ের মধ্যে আসবে না। কেন আসবে না? কারণ এটা বিক্রি করে নতুন কোনো সেবা বা পণ্য উৎপাদন কিন্তু হয়নি, শুধু কি হয়েছে? মালিকানাটা পরিবর্তন হয়েছে। এরকম মালিকানা পরিবর্তনে কোনো জাতীয় আয় অন্তর্ভুক্ত হয় না। জাতীয় আয়ে ওই আয়গুলো অন্তর্ভুক্ত হবে যে আয়গুলি থেকে নতুন কোনো পণ্য বা সেবা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে আমি যে আয় পাবো, এটা আমার জাতীয় আয়ের মধ্যে আসবে না। পরীক্ষা আসে অনেকগুলি নাম দিয়ে দেবে, এখান থেকে বলবে এটা জাতীয় আয় অন্তর্ভুক্ত হয় কি হয় না, কারণ দেখো। কিন্তু এখানে মধ্যে আরেকটা ব্যাপার আছে, যে দালাল বা সেলস রিপ্রেজেন্টেটিভ, সে আমার বাড়ি বিক্রি করতে সাহায্য করেছিল, তার যে আয়টা, এটা কিন্তু জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ তার অনেকগুলি সেবা কার্যের জন্য আমি আমার বাড়িটা বিক্রি করতে পেরেছি, এই জন্য তাকে আমি যে কমিশনটা দেব, দালাল যে কমিশনটা পাবে, তার আয়টা কিন্তু জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ তার আয়টা সে একটা সেবা কার্য পরিচালনা করছে, এই সেবা কার্যের জন্য আমাকে দাম দিতে হবে। নাম্বার 2, হস্তান্তর আয়, ট্রান্সফার ইনকাম। হস্তান্তর আয়টা কি? যেমন পেনশন, বুক গ্রান্ট বা স্কলারশিপ স্কুলে যে দেয়, এগুলি সব হচ্ছে হস্তান্তর আয়। এগুলি থেকে জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে না। কারণ কেন হবে না? কারণ এই আয়গুলির বিনিময়ে কোনো নতুন কোনো দ্রব্য বা সেবা উৎপাদন হচ্ছে না, একতরফা একদিক থেকে যাচ্ছে, বিপরীত দিক থেকে কিছু আসছে না। এই জন্য এই আয়গুলি জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেমন ভিক্ষুক যে আয় করলো, এটা হস্তান্তর পাওনা, পরিবর্তে কিন্তু সে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করলো না, তাই তার আয়টা জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর, অপ্রত্যাশিত আয়, উইনফল গেইন বলে যেগুলিকে, উইনফল গেইন, অপ্রত্যাশিত আয়। যেমন হঠাৎ করে আয়, যেমন আমি আমার প্রপিতামহ থেকে কোনো সম্পত্তি পেয়ে গেলাম, এটা অপ্রত্যাশিত আয়, এটা জাতীয় অন্তর্ভুক্ত হবে না। বা আমি হঠাৎ করে লটারি পেয়ে গেলাম, 1 টাকা দিয়ে টিকিট কিনে একটা লটারি পেয়ে গেলাম, এই আয়টা জাতীয় অন্তর্ভুক্ত হবে না। কারণ এটা বিনিময়ে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন হয়নি, এটা ফ্রি অফ কস্টে আমি আয়টা পেয়ে গেছি। এই জন্য এই অপ্রত্যাশিত আয় জাতীয় অন্তর্ভুক্ত হবে না। নাম্বার 4, আইন বহির্ভূত আয়। আইন বহির্ভূত আয় মানে ইললিগেল ইনকাম, যেগুলি অবৈধ আয় যেগুলিকে বলা হয়, যেমন চুরি বা কালোবাজারি করে যে আয় উৎপাদন হয়, এটাকে বলে ইললিগেল আয়। এটা জাতীয় অন্তর্ভুক্ত হবে, কারণ এগুলি কোনো হিসাব থাকে না বা এগুলির পরিবর্তে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন হয় না। এই জন্য এই আইন বহির্ভূত বা ইললিগেল ইনকাম যেগুলি আছে, এইগুলিও জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরকম অনেকগুলি বিষয় আছে যেগুলি জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে না। তো প্রত্যেকটা বিষয় আমাদের পড়তে হবে, কারণ পরীক্ষা আলাদা করে কোশ্চেন আসবে, বিভিন্ন ধরনের আয় দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা জাতীয় অন্তর্ভুক্ত হয়, কারণ লেখো, কোনটা হয় না, কারণ লেখো। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, কি কি আয় অন্তর্ভুক্ত হবে, কি কি আয় অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তাহলে আজকে 2 থাক আমাদের আয় পদ্ধতি, পরবর্তী দিন আমরা ব্যয় পদ্ধতি, পরিমাণ পদ্ধতি পড়বো। ঠিক আছে, এখন আয় পদ্ধতি তোমরা প্রথম থেকে দ্বিতীয় ধাপটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকেই আমি আয় পদ্ধতির বিভিন্ন আয়গুলি নির্ধারণ করব। তৃতীয় ধাপে তো শুধু আমরা যোগ করব, তাহলে তোমরা বই থেকে দেখতে পারো বা আমার এই ভিডিওটা বারবার রিপিট করে করে দেখো দ্বিতীয় ধাপের বিভিন্ন পদ্ধতিগুলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ।
ঠিক আছে, আজকে দুই থাক। আমরা এরপরে অঙ্কগুলি করবো, অঙ্কগুলি করলেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। এটা নতুন জিনিস, ইংরেজি টার্মগুলো একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। সি ইউ, টেক কেয়ার।